বন্ধুরা, ওয়েলকাম টু সোহেল ডায়েরি ইউটিউব চ্যানেল। গল্পটিতে টান টান উত্তেজনা থাকবে, তাই অবশ্যই গল্পটি দেখার আগেই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। ধন্যবাদ। সেই অর্ধচাঁদ, চারিদিকে অন্ধকার বিরাজমান। নিস্তব্ধতার মাঝে শুকনো পাতার খচখচ শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর পর নেকড়ের ভয়ঙ্কর ডাকে চারিদিক আবার নিস্তব্ধ হয়ে পড়ছে। জঙ্গলের এক নীরব প্রান্তে একটা বিশাল মহলের মতো জনশূন্য পরিত্যক্ত বাড়ি। ঝোপঝাড়ে বাড়িটি পুরো ঢেকে গিয়েছে। হাতে মশাল নিয়ে দুজন লোক অন্ধকারের মধ্যে বাড়িটিতে প্রবেশ করল। দুজনের পরনে বড় মাথা অব্দি হুডি দিয়ে ঢাকা পোশাক। বাড়িটির ভিতরে সবচেয়ে বড় কক্ষে প্রবেশ করলো তারা। কক্ষটায় মোমবাতির আলোতে আলোকিত, প্রত্যেকটা জিনিসের উপর মোম রাখা। দেওয়ালের ডান দিকে তাকাতেই একটা বিশাল পোর্ট্রেট টানানো। পোর্ট্রেটটাতে একজন লোক, পরনে তার কালো হুডি, মাথায় তাজ, বিশাল সিংহাসনে বসা, হাতে একটা চকচকে ধারালো অস্ত্র। লোকটার চোখের রং ডার্ক ব্রাউন, কিছুটা চুল চোখের উপরে পড়ে আছে। একটা কিং এর যেমন অ্যাটিটিউড লুকে থাকার কথা, লোকটা ঠিক তেমনই। একবার দেখলে যে কেউ হয়তো কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকবে লোকটির দিকে। পোর্ট্রেটটির ঠিক বরাবর কফিন রাখা। কফিনটার চারিদিকে মোমবাতি জ্বালানো। জ্বলন্ত মোমের আবছা আলোতে লোক দুটোকে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে। লোক দুটো কফিনের সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে সম্মান দেখালো কফিনটাতে। নিশি বিরাট বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের মালিককে কান ধরে উঠবোস করাচ্ছে। নিশির হাতে একটা হক স্টিক। নিশির পিছনে 10-15 জন ছেলে মেয়ে দাঁড়ানো। রেস্টুরেন্টের সাইনবোর্ড নামে সেটা ভেঙে ফেলা হয়েছে। ভালো খাবারগুলো এলাকার সব গরিব মিসকিনদের দিয়ে দিচ্ছে, আর খারাপ খাবারগুলো রেস্টুরেন্টের পাশে ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার লোকেরা। একটা চেয়ার আনলো বাদল। নিশি বসে চেয়ারটাতে। রেস্টুরেন্টের নাম নির্জনা ফুড কর্নার। মালিকের নাম রাকিব। রাকিব কান ধরে উঠবোস করছে আর জোরে জোরে বলছে, আমি আর কখনো বাসি খাবার বিক্রি করব না। নিশি বলে, ওই থাম, কতবার উঠবোস করছিস রে? 200 বার আপু। রাকিব সাহেব, আপনি যে বিরিয়ানিতে খাসির মাংসর বদলে কুকুরের মাংস দেন, তারপরে বাজারের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেন, সেই খবর কিন্তু আমার অনেক আগেই পেয়েছিলাম। ভাবছিলেন আমরা জানতে পারবো না। নিশি থাকতে এই উপজেলায় কোনো ক্রাইম চলবে, সেটা তো হতে দেওয়া যাবে না। জিসান, পুলিশকে কল করেছিলে? জি আপু, করছি। গুড। আজ থেকে এই রেস্টুরেন্ট বন্ধ। কাসেম মামার ফুচকার দোকান হবে এটা। ঠিক আছে আপু। আপু, এটা কইরেন না, আমার বউ বাচ্চা আছে, ওরা কিভাবে থাকবে? এখান থেকে যা টাকা পেতাম সবটা দিয়ে সংসার চলতাম। চুপ কর হারামি, ন্যাকামি করছিস। এতক্ষণ তো লাথি পড়েছে তোর গায়ে, এবার কিন্তু স্টিক দিয়ে পেটাবো। এমন করবেন না, টাকা লাগলে আমি দেব, তারপরেও এভাবে বন্ধ করে দিবেন না। টাকার অফার করতেই নিশি রেগে স্টিক দিয়ে পেটাতে যাবে রাকিবকে, তখনই পুলিশ আসলো। নিশি থেমে যায়। নিশির সাথে কুশল বিনিময় করে পুলিশ অফিসার রাকিবকে থানায় নিয়ে চলে যায়। রাকিব জিকে ওঠার সময় নিশির দিকে তাকিয়ে বলে, আপনি কাজটা ভালো করলেন না, সময় মতো এটা আমি ফিরিয়ে দেব। নিশি মুচকি হাসি দেয়। কয়েক মিনিটের মধ্যে পুরো রেস্টুরেন্ট খালি করে দেয় নিশি। আসলে রাকিব রেস্টুরেন্টে খাবারের মধ্যে ভেজাল মেশাতো, কুকুরের মাংস দিত, ভালো মাছের জায়গাতে অর্ধ পচা মাছের তরকারি বিক্রি করত, আর মিষ্টিগুলোতে মাছি বসেই থাকতো সবসময়। এজন্য নিশি এসে সবকিছু নষ্ট করে দিয়েছে। কাশেম মামার ফুচকার দোকান সাইনবোর্ড টাকানোর জন্য নিশি মই নিয়ে দোকানের সামনে ছাদে আসে। মইয়ের উপর দাঁড়িয়ে সাইনবোর্ডটা ঠিকঠাক করছে। নিচে বাদল মই ধরে আছে। একটা অটো আসে সেখানে। জায়গাটা অটো বা রিক্সা স্ট্যান্ডও বলা যায়।
অটো থেকে এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটা ছেলে নামলো। জিশান বাদলকে ডাক দেয়। মারিয়া মেয়েটা মই ধরতে আসবে, কিন্তু তার আগেই মই থেকে পিছলে নিশি ধম করে নিচে পড়ে যায়। কিন্তু উঁচু থেকে পড়ার পরেও নিশির কিছু হয় না, বরং বেশ আরাম পেয়েছে। এমন সময় আহ আহ করে শব্দ করে কে যেন কোঁকিয়ে উঠল। নিশি দ্রুত উঠে দাঁড়ায়, তাকিয়ে দেখে পাওয়ার চশমা, উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি গোফের বালাই নেই, তবে মুখের একদম নিচে কয়েকটা ছোট ছোট দাড়ি রেখে দেওয়া একটা ছেলে পড়ে আছে। নিশি চমকে ওঠে। উঁচু থেকে পড়েছে, কেন তার কোথাও লাগেনি এতক্ষণে বুঝতে পেরেছে সে, কারণ নিশি উঁচু থেকে ছেলেটার উপরেই পড়েছে। ছেলেটা কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো, নিশির দিকে না তাকিয়ে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সাবধানে কাজ করতে পারেন না? যেটা পারবেন না সেটা কেন করবেন? নতুবা চোখ মেলে করবেন। কানা হয়ে কাজ করলে অন্যের যে অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আজকে দেখলেন। পারলে আমার থেকে একটা চশমা নিয়ে যাবেন। ছেলেটা কথাগুলো বলে থামলো। কোনোতে বেশ খানিকটা কেটে গেছে। ছেলেটা সেখানে বারবার ফোঁ দিচ্ছে, কিন্তু ছেলেটার জ্ঞান শুনে নিশির লোকেরা দৌড়ে এগিয়ে আসে ছেলেটাকে মারার জন্য। কিন্তু নিশির সাথে সাথেই বাধা দেয়, ছেলেটার দিকে তাকায়। ছেলেটা কপাল থেকে চুলগুলো সরিয়ে সামনে নিশির দিকে তাকায়। নিশি বলে, সরি, পা পিছলে মই সহ পড়ে গিয়েছি। দেখে শুনে কাজ করবেন। যদি অন্য কেউ হতো কানের নিচে 2-4টা চোর বসিয়ে দিত। নিজে যেটা পারবেন না সেটা করার কোনো মানেই নেই। ওই তুই কে রে? আমাদের ম্যাডামকে জ্ঞান দিচ্ছিস? তোকে কিন্তু পিটাও বলে দিলাম। চুপ কর, তুই কোথায় গিয়েছিলিস মই ছেড়ে? মইটা সরে যাওয়াতে তো পিছলা খেয়েছি। সরি আপু। যাই হোক। নিশি সামনে তাকায়। ছেলেটা নেই সামনে, সে হাঁটা ধরেছে। নিশি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। জিশান এসে বলে, আপু কি হয়েছে? ছেলেটা কে রে? আগে তো এলাকায় দেখিনি। জানি না, মনে হয় নতুন আসছে। দেখতে কিন্তু হেব্বি সুন্দর। ছেলেটার হাত অনেকখানি কেটেছে। যাই হোক, বাদ দে। ফুচকার দোকান আজকের মধ্যেই সাজাবি। আজকে সন্ধ্যা থেকেই ফুচকা শুরু। কাসেম মামা, এবার তো অনেক খুশি আপনি। তোমাকে যে কি কয়ে ধন্যবাদ দিমু হেরে আমার মাথায় আইতাছে না মা। তাই আল্লাহ দেখো তোমারে বহুত ভালো কিছু দিবে। আচ্ছা হয়েছে, এবার যেন আর আপনি আপনার ছেলে মেয়েকে কাজে পাঠাবেন না, পড়াশোনা করাবেন আর আন্টির চিকিৎসা করাবেন। দোকানের ভাড়া কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দেবেন জায়গার মালিককে। এলাকাতে তো তেমন ফুচকা দোকান নেই, সুন্দরভাবে চালাবেন। ঠিক আছে মা, তুমি যা কইবা তাই হইব। এই কাজটা শেষ করে চলে আয় দ্রুত। নিশি চলে যায়। কাশেম রোজ বিকালে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু এলাকার কিছু পাতি মাস্তানেরা রোজ রোজ কাশেমের থেকে টাকা কেড়ে নিয়ে যেত। তবে যাওয়ার আগে দোকানের সবকিছু নষ্টও করে যেত। এসব নিশির কাছে বিচার দেওয়ার পর ওই ছেলেগুলোকে পিটিয়ে হাসপাতালে পাঠায় নিশি। আর এখন তো কাশেমের জন্য একটা দোকানও ঠিক করে দিয়েছে নিশি। কলিং বেলে শব্দ হয়। জেরিন এসে দরজা খুলে দিল। জেরিন দরজার সামনে ধুলে জড়ানো কাপড় চোপড় পরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা বারবার কনুইতে ফোঁ দিচ্ছে। কনুইটা বেশ খানিক কেটেছে। জেরিন দেখে বলে, এখন মাফ করেন, কিছুই দিতে পারবো না। আগে দেখতাম বয়স্ক ফকির আসতো, কিন্তু এখন দেখি ইয়ং ফকিরও আসে বাড়িতে। কি দিনকাল আসলো রে। কি? আমি ফকির? কে আসলো রে জেরিন? ঘরের ভেতর থেকে জামিলা কথাটা বলল। জেরিন চিৎকার করে বলে, মা, একটা ইয়ং ফকির আসছে, দেখে যাও, দেখলেই তুমি অবাক হবা। জামিলা মেয়ের কথা শুনে দ্রুত দরজার কাছে আসে। দরজার বাহিরে ছেলেটাকে দেখেই জামিলা বলে, আরে নিলয়, চলে আসছো? এই অবস্থা কেন তোমার? তুমি চিনো ওনাকে? গাধি, এটা তো টিচার, আবার তোর বাবার কলেজের ছেলে। হ্যাঁ, হাই হাই, আমার টিচার উনি? কিন্তু এমন কেন? আগে কিছু বলার সুযোগ দিন। আগে ভিতরে আসো বাবা। নিলয় ভেতরে আসে। জেরিন তো লজ্জায় দূরে গিয়ে দাঁড়ায়। হোম টিচারকে শুরুতেই অপমান করলো সে।
বেশ লজ্জা পাচ্ছে জেরিন। জামিলা বলে, এবার বলো তো কি হয়েছে? আসলে আন্টি, আপনাদের এলাকায় যে 4 রাস্তায় মোড় আছে না, ওখানে নেমে অটো ভাড়া দিয়ে এদিকে আসলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার উপরে ধম করে পড়ে গেল। আমি নিচে পড়ি রাস্তার উপরে। রাস্তার যত ধুলো সব আমার গায়ে। দেখুন না, কুনিটাও কেটে গেছে রাস্তার ইটের টুকরোতে। কি বলো? এটা তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট। তা মেয়েটা কি আকাশ থেকে পড়লো? আগে জানতাম আকাশ থেকে বৃষ্টি পড়ে, এখন ছেলেদের গায়ের ওপরে মেয়েরাও পড়ে। চুপ থাক, খালি পাকনা পাকনা কথা শিখেছিস। থাপড়িয়ে তোর দাঁত বের করা আমি বন্ধ করব, বুঝছিস? আসলে মেয়েটা একটা দোকানে সাইনবোর্ড টাঙিয়েছিল, মই থেকে পিছলে আমার উপরে এসে পড়ে। ওহ, তাই বলো। আচ্ছা দাঁড়াও, স্যাভলন এনে দিচ্ছি, তুমি কাটা জায়গা পরিষ্কার করে আসো। ওইদিকে ওয়াশরুম আছে। ঠিক আছে আন্টি। নিলয় ওয়াশরুমে চলে যায়। জেরিন মুখ টিপে টিপে তখনও হাসছে। প্রথম দিন পড়াতেই সেই এইরকম অবস্থা, বাকি দিন তো পড়েই আছে। জামিলা বেগম জেরিনকে আরও একটা ঝাড়ি দেয়। ঝাড়িকে জেরিন মুখ বন্ধ করে। কিছু সময় পর নিলয় বের হয়। জামিলা স্যাভলন এনে দিয়েছে। নিলয় স্যাভলন মাখিয়ে সেখানে মলম দিচ্ছে। তারপর উঠে বলে, আন্টি আজ থাক, আজকে পড়াবো না। এমন অবস্থা পড়াতে পারবো না, অন্যদিন আসবো। চলে যাবা? সপ্তাহে 4 দিন পড়ানোর কথা, আর আমি এই এলাকাতে এসে উঠেছি। মোচর থেকে গাড়িতে 10 মিনিট হাঁটার রাস্তা। পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, তা কিছু খেয়ে যাও, খালি মুখে যেও না। না থাক, আসছি আজকে। নিলয় আর দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে চলে আসে। নিলয়ের খুব রাগ লাগছে। স্টুডেন্টের সামনে কেমন একটা লজ্জাতে পড়তে হলো তার। সব হয়েছে ওই মেয়েটার জন্য। পড়বি পর রাস্তায় পর, তা না নিলয়ের উপরে এসেই পড়তে হলো। নিলয় বিরক্ত হলেও সেসব নিয়ে আর ভাবে না। নিশি বসে আছে চেয়ারে। কালো কাঁচের টেবিলের বিপরীতে বসা আয়ার সাহেব সিগারেট খাচ্ছে। নিশির দিকে তাকিয়ে বলে, সামনে এমপি নির্বাচন, দলীয় পার্টি থেকে যারা দাঁড়ায় তারাই পাশ করে। বিপরীত দলের কেউ দাঁড়ালে সে মারা যায়। আমি মেয়র হয়েছি, তোমাকে চেয়ারম্যান বানিয়েছি। এবার কিন্তু এমপি নির্বাচনে আমি এমপিতে দাঁড়াচ্ছি। মনে রেখো, এমপি আমাকে হতেই হবে। চিন্তা নেই আঙ্কেল, আমি তো আছি। এমপি পলাশ কিন্তু পরপর 4 বার এমপি পদে আছে। সেটাই তো থাকবে। সরকার যদি 50 বছর ধরে দেশের ক্ষমতায় আসনে বসে, তাহলে যে কেউ দলের পক্ষ থেকে বারবার নির্বাচিত করবে। ভোট কেন্দ্রে কিন্তু কোনো জনগণকে প্রবেশ করতে দেয় না ওরা। তুমি কিন্তু এবার সব ব্যবস্থা করবে। চিন্তা নেই আঙ্কেল, কালো রাতের শেষে যদি দিনের আলো আসতে পারে, তাহলে রাত কখনো লম্বা হতে পারে না। রাতের আধারে যদি শেয়ালের শব্দ দূর থেকে শোনা যায়, তবে সিংহের গর্জনও কম নয়। অপেক্ষা করুন দিনের আলোর। তবে টাকা লাগবে অনেক। যারা জোর দেখায় তারা টাকার কাছে দুর্বল। চিন্তা নেই, টাকার ব্যবস্থা করে দেব। তাহলে ধরে নিন আপনি এমপি। নিশি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিশি এতক্ষণ তার বাবার বড় ভাইয়ের সাথে কথা বলছিল। নিশি তার চাচার খুব কাছের আর আদরের মানুষ। আয়ার সাহেব নিজের সন্তানদের থেকেও নিশিকে সবচাইতে বেশি ভালোবাসেন। নিশি তার খুবই আদরের একজন। নিজের ছেলেকে রেখে নিশিকে এই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন। তিনি এই উপজেলার মেয়র। রাজনীতিতে বেশ দক্ষ, কিন্তু ডিএস লীগ বছরের পর বছর এই দেশে ভোট চুরি করে শাসন করছে। আর তাই নিশির ব্রেনে রাজনীতির পোকা ঢুকিয়ে ডিএস লীগের বিপরীতে অনায়াসে আয়ার সাহেব রাজনীতি করে থাকে। তার ক্ষমতাও যে কম তা নয়, তবুও বারবার এমপির কাছে সে পরাজিত হচ্ছে। নিশি পার্টি অফিস থেকে বের হয়ে ওর লোকেদের কাছে আসে। চেয়ারম্যান হলে কি হবে, নিশির সাথে লোকজনের অভাব নেই। এমনিতে দেখতে যথেষ্ট সুন্দরী, আর রাজনীতি মাইন্ডের লোক তো, যে ছেলেই প্রপোজ করে তাকেই দলে টেনে নেয়, পেছনে ঘোরায়। তারপর আপু বনে যায় সময় সুযোগ বুঝে। এজন্য ফ্রিতে বলা যায় সব ছেলেরা নিশির পেছনে থাকে। তবে নিশি কিন্তু চেয়ারম্যান হয়ে বেশ নামডাক করে ফেলেছে। এমপির থেকেও নিশি 2 উপজেলাতে বেশ পপুলার।
তার কারণ তো সকালেই ঘটল। এলাকায় যত লয়াল কোয়ালিটির মানুষ আছে সবাই নিশি বলতেই ছুটে আসে। এজন্য সে পরপর 2 বার চেয়ারম্যান হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতে। পলাশের পরিবারে কে কে আছে রে? 2টি ছেলে আর 1টি মেয়ে। দুটো ছেলের মধ্যে বড় ছেলেটাকে? বড় ছেলে কোথায় থাকে জানে না কেউ, তবে শুনছি দেশের বাইরে থাকে। তবে ছোট ছেলেটা বেশ হাবাগোবা আছে। আপনার সাথে সেম ইয়ারে হবে ছোট ছেলে। ও, ওটাকেই টার্গেট কর। সে যেন আমাকে প্রপোজ করে। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে সেটাকে তুলে নিয়ে গুম করে দে। আর যদি না থাকে তাহলে খেলাটা আমিই করব। আর এমপির মেয়ের সাথে জিসান লাইন মারা শুরু কর। আমি না মানে? হ্যাঁ, কেন? ছেলে হয়েছিস কি করতে? একটা মেয়েকে পটাতে পারবি না? আসলে শালা যা ভাগ, হাতে চুড়ি পড়বি এখন থেকে। না না, পারবো, মেয়েটাকে পটাবই। গুড, কিন্তু ভালোবাসবি না, প্রেম দেখাবি, প্রেমে পড়বি না। যদি পড়িস তাহলে কিন্তু তোকে তুলে এনে পেটাবো। মেয়ে যেন তোর প্রেমে হাবুডুবু খায়। কাজে নেমে পড় সবাই। নিশির প্ল্যান হলো এমপি পলাশের দুর্বলতাকে আগে টার্গেট করা। তারপর আয়াস সাহেব ফোন হাতে নিয়ে বসে আছে। কতক্ষণ পায়চারি করেও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। হঠাৎ টুম করে একটা মেসেজ আসলো। একটা ফাঁকা নম্বর থেকে মেসেজ। নাম্বারটা কার জানে না আয়াস সাহেব, তবে এটাই হলো আয়াসের টাকার মেশিন। কারণ ব্ল্যাঙ্কিত নাম্বারটি একজন হ্যাকারের, যার নাম অ্যানিমাস। আপনি মনে হয় আমাকে স্মরণ করছেন। সেই নাম্বার থেকে ইংরাজিতে লেখা একটি বাক্য আসলো। আয়াস সাহেব মুচকি হাসে। তখনই আরও একটা মেসেজ আসে তার ফোনে। মুচকি আসের মানে আমি জানি। তুমি জানো আমি হাসছি কি না? জানবো না কেন? আপনার পার্টি হাউসের 4টি সিসি ক্যামেরা, যার মডেল ও বিল্ড নাম্বার বলে দিতে পারি। আর সেই ক্যামেরার আওতায় যারা যুক্ত, মানে হলো যারা ক্যামেরার সামনে আসে, আমি তাদেরকে জানি। তা মিস্টার হ্যাকার, তুমি যে অন্যায় করছো, সিসি ক্যামেরা হ্যাক করে কত পার্সোনাল জিনিস জেনে ফেলছো। হ্যাক জিনিসটাই তো চুরি, তাহলে মানবতা দেখিয়ে কি হবে? মনে রাখবেন, কোনো হ্যাকারের কারোর সাথে বন্ধুত্ব করলে সেখানে হ্যাকারের ফয়দা আছে। তাহলে তুমি আমাকে ফায়দা ছাড়াই উপকার করছো কেন? কত টাকা লাগবে? তুমি কথা এড়িয়ে যাও। যতবারই জিজ্ঞেস করি কি চাও, কে তুমি, কেন উপকার করো, তখনই কথা এড়িয়ে যাও তুমি। অথচ আমি টাকার সংখ্যা বলবো, তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যেটা পাসওয়ার্ড তুমি জানো। কি সমস্যা তোমার? সময় নেই, জলদি বলেন। 1 কোটি। আর কোনো রিপ্লাই আসে না অ্যানিমাসের থেকে। আর সে ভাবতে বসে, সে কে? সে ছেলে নাকি সে মেয়ে? এত বড় হ্যাকার হয়ে সে তাকেই কেন উপকার করে? নিশি ফুচকার দোকানের সামনে বসে আছে। এটাই এখন ওদের আড্ডার স্থান, বা বলা যায় নিশির জন্য এটাই চেয়ারম্যান অফিস। নিশি বিচার করতে বসেছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না আর। মেয়েটা চলে যেতে চায় ছেলেটার থেকে। ছেলেটার দাবি তার বউ পরকীয়া করে বলেই চলে যাচ্ছে। এই বিচার শেষ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। নিশি বসে চা খাচ্ছে। এমন সময় একটা অটো এসে থামলো সেই দোকানের সামনেই রাস্তায়। অটো থেকে সেদিনের ছেলেটা মানে নিলয় নামলো। ভাড়া মিটিয়ে সামনে তাকায়। ফুচকার দোকান দেখতে পায় নিলয়। নিশি দেখে সেদিনের সেই ছেলেটা। নিশি দ্রুত এগিয়ে আসে। পিছন থেকে নিলয়কে ডাক দেয়, ওই ছেলে, চশমেশ। আমাকে চিনতে পারছেন? না। আমাকে চেনো না তুমি? হায় হায়, কি বলো, সত্যিই চেনো না? না, চেনার দরকারই বা কি? ওই সেদিন যে মেয়েটা উপর থেকে পড়লো তোমার উপরে, ব্যথা পেলে, হাত কাটলো। কি দেখি হাত কাটার অবস্থা কি? লাগবে না। কি আজব, লাগবে না কেন? আমি সরি বলতে পারিনি সেদিন, এখন সরি বলতে এলাম। দরকার নেই। আরে আজব তো, এমন গভীর উত্তর কেন? কি সমস্যা? হ্যাঁ, এলাকায় নতুন নাকি? দেরি হয়ে যাচ্ছে ভাই। নিশিকে এক প্রকার পাত্তা না দিয়ে নিলয় হাঁটা ধরে। নিশি কোমরে হাত দিয়ে বিরক্ত নিয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে।
জিশানরা দৌড়ে আসে নিশির পাশে। নিশির রাগী মুখ দেখে বলে, কি হয়েছে আপু, রেগে গেলে যে? ছেলেটাকে চিনিস? হ্যাঁ, সেদিনের ছেলেটি। আমাকে নাকি সে চেনেই না। হাস্যকর। 2 থানার বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষ অব্দি আমাকে চেনে, আর সে নাকি আমাকে চেনেই না। হোয়াট দ্য ফাও কথা। আমার মনে হয় ছেলেটা নতুন, আগে তো কখনো এখানে দেখিনি, আর দেখে তো মনে হচ্ছে না এই শহরের কেউ। আমারও তাই মনে হয়। থাক, বাদ দে। জিসান, তোর কি খবর? একটা প্ল্যান করছি, সেটা হলে এমপির মেয়ে রিয়ার সামনে আমার অনেক ইনোসেন্ট সাজতে হবে, পরোপকারী হতে হবে আমাকে। খোঁজ নিয়ে দেখলাম আমি মেয়েটাও বেশ পরোপকারী, বাড়ির কাজের লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করে, রাস্তাঘাটে কোনো গরিব লোক দেখলে কোনো না কোনো ভাবে উপকার করে। বাহ, এই মেয়েটা তো দেখি তার বাবার পুরো উল্টো। ওর বাবা ঠিক জনগণের টাকা মেরে অ্যাকাউন্ট ভর্তি করে, আর তার মেয়ে ভালো কাজ করে বেড়ায়। এখন করণীয় কি? তো এই রাস্তা দিয়ে রিয়া স্কুটি নিয়ে পড়তে যাবে। কাশেম মামার ফুচকার দোকান থেকে কালকে ফুচকা নিয়েছিল, আজকেও নেবে জানিয়েছিল। এখন আমাদের কয়েকটা ছেলে সেই সময় কাশেম মামার থেকে টাকা চাইবে জোর করে। আমি সেই সময় গিয়ে ওই ছেলেগুলোকে বাধা দেব। প্রয়োজনে আমি ছেলেগুলোকে 2-4টা চড় দেব, তারা বোখাটে আমি ম্যানেজ করব। ওয়াও, তুই তো দেখি মেয়ে পটাতে ওস্তাদ। তাহলে শুরু কর। এই বাদল, পোলাপান রেডি কর, দূর থেকে আমরা দেখ। ওকে আপু, রেডি করছি। ওরা ওদের মতো প্ল্যান শুরু করে। কলিং বেল বাজায় নিলয়। 1 মিনিটের ভেতরে দরজা খোলে জেরিন। জেরিন নিলয়কে দেখে মাথাটা নিচু করে শ্রদ্ধা প্রদান করে ভেতরে ডাকলো। নিলয় ভেতরে চলে যায়। জামিলা বেগম শোভাতে বসে আছে। এই সময়টাতে বাড়িতে তারা দুজন আর কাজের লোক ছাড়া আর কেউ থাকে না। এত বড় বাড়িটা ফাঁকাই থাকে বলা যায়। নিলয়কে দেখে জামিলা বলে, আসছো বাবা, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, সব কিছু ঠিকঠাক আছে। তবে আজকে সেই মেয়েটা আসছিল সরি বলতে। তারপর? কথা না বলে চলে আসছি। মেয়েদের সাথে কথা বলতে কেন জানি না ইচ্ছে করে না। সে কি বলো? আমার মেয়ের সাথে কি কথা বলবা না? তাহলে পড়াবা কিভাবে? সে তো আমার স্টুডেন্ট, সমস্যা নেই। আমি ছাত্রীকে নিজের বোনের মতো দেখি। নিলয়ের কথা শুনে জেরিনের মুখটা কেমন শুকিয়ে যায়। হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। বাঁকা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে জেরিন। জামিলা বলে, ভালো ছেলে তুমি, আমি জানি। তোমার আঙ্কেল তো সব সময় তোমার কথা বলে। আচ্ছা যাও, ঘরে পড়ার টেবিল আছে, পড়াতে যাও। ঠিক আছে আন্টি। নিলয় জেরিনের পিছু পিছু রুমে আসলো। রুমটা সুন্দর। বিছানাতে টেবিল, দেওয়ালে টেডি পুতুলে ভর্তি। নিলয় পড়ার টেবিলে এসে বসল। জেরিন নিলয়ের সামনে বসতেই নিলয় বলে, শুনেছি তুমি নাকি ম্যাথে বেশি দুর্বল। ম্যাথ জিনিসটা আসলে কঠিন কোনো সাবজেক্ট নয়। ম্যাথ হলো সিম্পল একটা টপিক। ধরো তুমি কোনো দূরের এলাকাতে যাবে, যদি হেঁটে যাও তাহলে কষ্ট হবে, অনেকটা সময় লাগবে। কিন্তু তুমি যদি যানবাহনে যাও তাহলে সময় কম লাগবে এবং কষ্ট হবে না। তেমনি ম্যাথটাও হলো একই রকম বিষয়। অর্থাৎ ম্যাথটা হলো সেই নির্দিষ্ট এলাকার, আর রাস্তাটা হলো সূত্র, আর পায়ে হাঁটাহাঁটি হলো তোমার চিন্তা ভাবনা, ভয়ের কারণ, আর যানবাহন হলো তোমার শত্রুকে আয়ত্ত করে দ্রুত ম্যাথকে শেষ করার মাধ্যম। টিচার, আজকে প্রথম দিন, এত পড়তে ভালো লাগে। একটু গল্প করি। আপনার নামটা তো বললেন না। তোমার বাবা আমাকে নিয়ে গল্প করে তোমাদের বাসায়। নামটা নিশ্চয়ই অজানা নাই তোমার? না, মানে আসলে আমার নাম বলি। তোমার নাম জানি, ম্যাথ শুরু করো। জেরিন রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় সেসব পাত্তা না দিয়ে জেরিনকে পড়ানো শুরু করে। প্রথম দিনই 10টা ম্যাথ করায় নিলয়। তার পড়ানোর ধরন একদমই আলাদা। জেরিন অনেকটাই ম্যাথ পারছে।
এভাবে 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। রিয়া আসছে ফুচকার দোকানে। জিশানের প্ল্যান অনুসারে 5টা ছেলে রেডি হয়ে থাকে। রিয়া ফুচকার অর্ডার দিতে দোকানের সামনে দাঁড়ালো। এমন সময় 5টা ছেলে এসে কাশিকে বলে, ওই মামা, নতুন দোকান দিছো, জানালে না যে? তা আমাদের কথা মনে আছে? এই জায়গাতে দোকান দিছো, আমাদের চা পানি খাওয়ার টাকা দিলে না? বাজান, আমি তো গরিব মানুষ, 2 টাকা হয় ফুচকা বেচা, সংসার চলে কোনো রকমে। তোমাকেও টাকা কেমনে দিমু? সেটা তো বললে হবে না মামা, টাকা লাগবে। ওই 10,000 টাকা দে বলছি। 10,000? 1,000 টাকাও বিক্রি করতে পারিনি। চুপ কর, ওই ড্রয়ার থেকে টাকাগুলো তুলে নিয়ে আয়। এমন করো না তোমরা, কেউ কি নাই এদের থেকে বাঁচাও আমারে। রিয়া এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগে আরো দ্রুত জিশান দৌড়ে আসে সেদিকে। জিশান এসে তুহিনকে মারতে যাবে, তার আগেই তুহিন ধপ করে মাটিতে পড়ে গেল একটা ঘুষি খেয়ে। কি হলো এটা? কে মারলো? জিশান তো যেতেই পারেনি, আর জিশানের পেছনে তো রিয়া। তাহলে তুহিনকে মারলো কে? সবাই সামনে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। 4টে ছেলের গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ছেলেগুলো দৌড়ে চলে যায় সেখান থেকে। জিশান অবাক, নিশ্চয় অবাক হয়। তবে রিয়া খুশি হয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু তার আগেই নিলয় সেখান থেকে চলে যায়। জিশান দ্রুত চিৎকার করে বলে, কি সমস্যা আপনাদের? একটা মানুষ বিপদে পড়লে আর কেউ এগিয়ে এলো না। এলাকাতে চাঁদাবাজি ভর্তি হয়েছে, আমরা কি শান্তিতে বাঁচতে পারবো না নাকি? কাশেম মামা, এরপর এখানে যদি এমন সমস্যা পড়েন আমাকে জানাবেন আপনি। আমি থাকতে এলাকাতে অশান্তি হোক, এটা হতে দিব না আমি। জিশানের কথা শুনে রিয়া ঘুরে জিশানকে দেখে। জিশান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে রিয়া জিশানকে দেখেছে, এটাই কাজে লাগবে। কিন্তু নিলয় ধুর, একদম সাজানো প্ল্যানটা নষ্ট করে দিল। এই ছেলেটা কোথা থেকে যে আসলো? বেশ তো চলেছিল, কিন্তু মাঝখানে থেকে একটা ছেলে এসে নষ্ট করলো সব। সেই নতুন ছেলেটা না? আচ্ছা বাদ দে, কাল দেখা যাবে। ওই আমি যে আমার ছোট বোনের টিচার খুঁজতে বলেছিলাম, তোরা খুঁজেছিস? টিচার পাওয়া যাচ্ছে না, কি করব? বাদ দে। আয়ার সাহেব অ্যাকাউন্ট চেক করে। সত্যি সত্যি সেখানে 1 কোটি টাকা চলে এসেছে। কিন্তু কিভাবে? অ্যানিমাসের মাধ্যমেই টাকাগুলো এসেছে আয়ার সাহেবের অ্যাকাউন্টে। কিন্তু এই অ্যানিমাসটা কে? আয়ার সাহেব টিভি অন করে। হেডলাইন দিয়ে প্রতিটা নিউজ চ্যানেলে খবর পাবলিশ হচ্ছে। আবারও সেই অ্যানিমাস হ্যাকারের আবির্ভাব ঘটেছে। এবার অর্থমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। কিন্তু হ্যাকার শুধু টাকা হ্যাক করেনি, অর্থমন্ত্রীর বিরাট বড় কালো টাকার অ্যাকাউন্টগুলোকে এক্সপোজ করে গিয়েছে। তদন্ত কমিটি দুদক এখন অর্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করে টাকার হিসেব খতিয়ে দেখছে। অ্যানিমাস এই দিয়ে পরপর 3 জন বড় পদের মন্ত্রীর কালো কোটি কোটি টাকার হিসেব এক্সপোজ করলো পাবলিকের সামনে। সরকার নিউজ রিপোর্টার থেমে যায়। 10 সেকেন্ড পরে স্ক্রিনে ভেসে ওঠে একটা কালো অন্ধকার জায়গা। দেখে বোঝা যাচ্ছে এটা একটা কবরস্থান। সেই কবরস্থানের পাশে একটা চেয়ার রাখা। চেয়ারে একজন কালো কাপড় পরে মুখে হ্যাকার মাস্ক পরে বসে আছে কেউ একজন। কাপড়ের উপরে ইংরেজিতে লেখা অ্যানিমাস দ্য হ্যাকার। অ্যানিমাস ক্যামেরার একদম কাছে এসে বলে, হ্যালো এভরি পিপল, আই অ্যাম এ হ্যাকার, মাই নেম ইজ অ্যানিমাস। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যারা সাধারণ জনগণ, তারাই সবাই একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন। দেশের মন্ত্রীরা জনগণের টাকা মেরে কোটি কোটি কালো টাকা জমিয়েছে। তাদের টাকা আমি সেসব অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, যেন কেউ আর গরিব থাকবে না।
যেন কেউ টাকার অভাবে চিকিৎসা না করে মারা যায়। এরপরে টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে অ্যানিমাস আবার টিভি স্ক্রিন থেকে হারিয়ে যায়। আগের নিউজ আবার সামনে আসে। বলা হয়, দর্শক, আপনারা দেখছিলেন অ্যানিমাস কত বড় একটা হ্যাকার। সে এইমাত্র প্রতিটা টিভি চ্যানেলের হ্যাক করে সামনে এসে নিউজ দিয়ে গেছে। আপনারা সাবধান থাকুন, সন্দেহ হয় এমন কাউকে ধরিয়ে দিন। আয়াস সাহেব টিভি অফ করে। অ্যানিমাসের কথা ভেবে বুকটা কেমন কেঁপে ওঠে তার। অ্যানিমাস কে? তার সাথেই বা বন্ধুত্ব করলো কেন? নিশি পাইচারি করছে, কিন্তু আজকে নিলয়ের কোনো খোঁজ নেই। এই ছেলেটা আজকে আসলে অনেক মার খাবে, কিন্তু নিলয়ের পাত্তা নেই। নিশি জানে না নিলয় একদিন বাদে পড়ায়। আজকে নিলয়ের পড়ানো বন্ধ। নিশি পাইচারি করছিল, এমন সময় হানিফ নামের একজন রিক্সা চালক নিশির সামনে এসে দাঁড়ায়। নিশি কিছু বলার আগেই হানিফ নিশির পা জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ফেলে। নিশির লোকেরা দৌড়ে আসে সেদিকে। হানিফ কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মাইয়াটারে আয়না দেন। ওরা আমার মাইয়াটার লাশটাও দেয় না। লাশটা ওরা দেওয়া যাবে না। লাশটা নিতে হইলে এমপি লিখিত কাগজ লাগবে, নয়তো টাকা দেওয়া লাগবে 20 লাখ। আমার অসুস্থ মাইয়াটা দিয়েছিলাম হাসপাতালে ভর্তি কইরা। একটুখানি পরে পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিক্স না কি যেন ব্যথা যেন হয়, ওইটাই হয়েছিল। তারপর আমারে টাকা জমা দিতে কয়, অপারেশন করতে হবে। আমি কই কত টাকা? ওরা বলল 1.5 লাখ টাকা। বলে পেটের ব্যথা লাগা এত টাকা কেন দিতে হইব? বলে অবস্থা গুরুতর, টাকা না দিলে হইবে না। নিজের একটুখানি জমি আইছিল, ওইটা বন্ধক রাইখা টাকা আইনা জমা দিছিলাম। 1 ঘন্টা পর কয় আমার মাইয়াটা মারা গেছে। সে ক্লাস 6 পড়তো। আমার মাইয়াটারা মরেনি, ওরা আমার মাইয়াটারে মাইরা ফেলছে। এখন আমার মাইয়ার লাশ দিতে চায় না, কয় 1.5 লাখ টাকা লাগবে। আপনি আমার মেয়ে লগে আমার মাইয়াটা আয়না দেন। আমার মায়েরটা লাশ দেয় না ওরা। কোন হসপিটাল? ওই যে বাজারের পাশে মেন শহরে মাঝখানে ইংরেজি লেখা যে কিনা নাম, চারপাশে নীল কাঁচা দিয়ে ঘেরা, 10 তলা হাসপাতাল। নগর হাসপাতালে। এটা কিন্তু এমপির জেলখানার প্রশাসক চালায়, মানে এটা চেয়ারম্যানের ওরা। সাধারণ ফার্মেসিতে মেডিসিন যদি 10 টাকা হয়, ওখানে বা তার আশেপাশে ফার্মেসিতে মেডিসিন 15 টাকা। আর যে মেডিসিন লিখবে সেটা অন্য ফার্মেসিতে নেই, হাসপাতালের ফার্মেসি থেকেই নিতে হবে। আর এখানে মেডিসিন দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেডিসিন কোম্পানি। তাই যা করবা ভেবেচিন্তে করবা, একদম গোড়ায় খবর যাবে কিন্তু। রিক্সাওয়ালা মামাকে ধর, বাকিটা দেখছি। আগে ওই হসপিটালের ডক্টরকে দেখি। খুশি, তোর যেন কি হয়েছে? কই কিছু হয়নি তো। এখন হবে। অ্যাপেন্ডিক্সের ব্যথার নাটক শুরু কর। সৈকত, তুই যাবি হসপিটালে, বলবি আমার বউয়ের পেটে ব্যথা, ক্যামেরা লাগিয়ে নে, ওরা দেখি কি কি করে। নিশির কথা মতো ওরা দুজন বেরিয়ে পড়ে। হাসপাতালে আসে। নিশিরা ফুচকার দোকানে অপেক্ষা করছে। খুশির কানে ব্লুটুথ লাগানো, কলেই আছে নিশি। হাসপাতালে এসেই খুশি চিৎকার করে পেটের ব্যথার জন্য। সৈকত ডাক্তারকে বলে, ডাক্তার, আমার বউয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, একটু চেক আপ করে দেখুন তো। অ্যাপেন্ডিক্স? আচ্ছা, অপারেশন করতে হবে, না হলে ঠিক হবে না। আপনার নাম কি? আপনি কি বিশেষজ্ঞ? আমার নাম কুমার রয়, আমি একজন গ্যাসোলজিস্ট। নিশি হানিফকে বলে, ডাক্তারের নাম কি? কুমার রায় ছিল না? হ্যাঁ মা, ওই ডাক্তার আমার মেয়ের অপারেশন করছে। সৈকত, তুই বল যে অপারেশন কেন? আগে চেক আপ করেন, রিপোর্ট দেন, দেখেন পেটের মধ্যে কি অবস্থা, সব রিপোর্ট দিন, তারপর অপারেশন। ঠিক আছে আপু, ডাক্তার আগে চেক আপ করান। রিপোর্ট না পেলে কিভাবে করব? দেখুন, আমি কিন্তু পড়াশোনা জানি না, তবে আমি জানি চেক আপ পরীক্ষা না করে অপারেশন করা যায় না। আমরা প্রেম করে বিয়ে করেছি, ওর তো কিছু হতে দেব না। আচ্ছা ঠিক আছে, ক্যাশ কাউন্টার গিয়ে 20,000 টাকা জমা দিন, তারপর পেপারস নিয়ে আসুন আমার কাছে। 20,000? এত টাকা? না হলে জানতো মিয়া, সময় নষ্ট করবেন না। কুমার চলে যায়। দুজনে বাইরে চলে আসে। নিশি বলে, বাহ, তোরা তো দেখি ভালোই নাটক পারিস, ভালোই খেলেছিস। দে
টাকা জমা দে, টাকার রসিদের ছবি তুলে পাঠিয়ে দে, যা যা বলছিস সব কর। নিশির কথা মতো ওরা আবার ভেতরে প্রবেশ করে। খুশিকে বসায় ওয়েটিং রুমে। চিৎকার করতে থাকে পেটের ব্যথায়। ওরা কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নেয়। সেটার ছবি তুলে নিশির কাছে পাঠিয়ে দেয় সৈকত। সৈকত চেক আপ রুমে যায়। খুশির জন্য টাকা জমার রসিদ কুমারকে দেখায়। খুশিকে চেক আপ করে ডাক্তার। আধ ঘন্টার মধ্যে কুমার সৈকতকে ডাকে। দেখুন মিস্টার, আপনার ওয়াইফের কন্ডিশন ভালো না। পেটে অ্যাপেন্ডিক্সে ব্যথা না, বরং কিডনি অপারেশন করানো লাগবে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বলে ব্যথা হচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে। না ডাক্তার, না, এটা হতে পারে না। আমার বউকে যেভাবে হোক বাঁচান, তাকে যে বাঁচতেই হবে, সেছাড়া আমার আর কেউ নেই। আমি তো কিছু শিওর দিয়ে বলতে পারতেছি না, তবে অপারেশন করলে সুস্থ হয়ে যাবে। তাহলে সেটাই করুন, তবু আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু অপারেশন করতে 4 লাখ টাকা লাগবে। 4 লাখ? এত টাকা কোথায় পাবো? একটু কম করে দেন না স্যার। আমি মূর্খ মানুষ, আমার সে ছাড়া আর কেউ নেই। গরিব আমি, অসহায় একজন মানুষ। আচ্ছা দেখছি, 3 লাখ টাকা জমা দেন, বাকিটা আমি দেখছি। আপনি অনেক ভালো ডাক্তার, আমি যেভাবে হোক 3 লাখ টাকা জমা করব। আচ্ছা, এখন আপনি এই মেডিসিনগুলো ফার্মেসি থেকে নিয়ে আসুন। সৈকত খুশিকে নিয়ে বের হয়। খুশি বলে, আমি বাঁচবো তো? আরে কেউ নেই, নাটক কম করো প্রিয়। ও হ্যাঁ, শালা হারামি ডক্টর কার না কার রিপোর্ট আমার নামে চালিয়ে দিয়েছে। কোনো পরীক্ষা সে করেনি, আমার পেটে হাত বুলিয়েছে। ওই ডক্টরের চরিত্রহীন, ওই ডক্টর চরিত্রহীন, মেয়ে পেশেন্টদের গায়ে হাত দেয়। শোন, ফার্মেসি প্রেসক্রিপশন আর রিপোর্টের ছবি তুলে পাঠিয়ে দে। ঠিক আছে। আর ভালোই অ্যাক্টিং পারিস দুজন। নগদ হসপিটাল বন্ধ করে দেবে। মেডিসিনের ছবি তুলে দিবি। কোন কোম্পানির মেডিসিন সেটা জানতে চাই। ঠিক আছে। ওরা ওদের কাজ চালাতে থাকে। ডাক্তার যা যা বলেছে, নিশিও যা বলেছে সব কমপ্লিট করে। 3 লাখ টাকা জমা দেয় ক্যাশ কাউন্টারে। টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে ছবি তুলে আবার কুমারের কাছে আসে। ডাক্তার কুমার বলে, আজকে অপারেশন করে ফেলতে হবে, তুমি অপেক্ষা করো। আমি তোমার বউয়ের অপারেশন শেষ করে যাচ্ছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খুশি, তোর কাছে কাপড়ের সাথে ক্যামেরা লাগিয়ে নিবি ভালো করে। আমি আসছি। ঠিক আছে। সৈকত এতক্ষণে হাসপাতালের ছবি, ডাক্তারদের ছবি, সবকিছু ছবি ও কথোপকথনের ভিডিও বানিয়ে ফেলেছে। খুশিকে রুমে আনা হয়। রুমটা ভালো করে দেখে ভিডিও করলো। কুমার বেড দেখিয়ে বলে, ওটাতে গিয়ে শুয়ে পড়ুন। খুশি বেডে শুয়ে পড়ে। কুমার কিছু সময় পর আসে। একটা ইঞ্জেকশন দেয় খুশিকে। খুশির কেমন যেন হতে শুরু করে। নিজেকে কেমন কামুকি মনে হতে থাকে হঠাৎ। এমন সময় কুমার আসে খুশির কাছে। খুশির পেটে হাত দেয়। খুশি চমকে ওঠে। খুশির গালে কপালে হাত বোলায় ডাক্তার। খুশি আস্তে গলায় বলে, কি করছেন আপনি? তোমার অপারেশন। শালা জানোয়ার। খুশি জোরে জোরে চিৎকার দেয়। সৈকত সেটা বুঝতে পারে। সৈকত দরজায় লাথি দেয়। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সামনে। সবাই সৈকতকে বাধা দেয়, কিন্তু একটা পর্যায়ে এসে দরজা ভেঙে সৈকত ভেতরে প্রবেশ করে। দেখে খুশির গায়ে অর্ধ কাপড়। কুমার তার গায়ে হাত দিচ্ছে। সৈকত দৌড়ে গিয়ে কুমারের তল পেটে জোরে একটা লাথি দেয়। কুমার ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। তারপর দুটো মুখের উপরে খুশি দিয়ে মুখ ফাটিয়ে সৈকত খুশির কাছে আসে। খুশিকে তারই ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নেয়, ঠিকমতো বাইরে বের করে আনে। এতক্ষণে হাসপাতালে বেশ হইচই পড়ে গিয়েছে। বড় ডাক্তাররা আসেন। সৈকত সবাইকে বলে, এখানে রোগী দেখার নাম করে চলে বিরাট বিজনেস। এখানে রোগীদেরকে আনলে আরও রোগী হয়ে যাবেন সবাই। রোগীকে এরা ব্যবহার করে নিজেদের জন্য, টাকার জন্য। নগর হাসপাতাল একটা বিজনেস খুলে বসেছে। ওই কে রে তুই, এত বড় কথা বলছিস? সিকিউরিটি, সিকিউরিটি, এখন এদেরকে বের করে দাও। কেউ বের করবে না, আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আমি প্রমাণ করে দিতে পারি এরা আসলে ডাকাত। এরা মানুষদের ভুল অপারেশন করায়, তারপর মেরে ফেলে, এদের কিডনি বিক্রি করে দেয়। আমার কাছে সব কিছু তথ্য প্রমাণ আছে। হাসপাতাল বন্ধ করে দেব। আব্বে, কে রে তুই?
সিকিউরিটি বের করে এদের। ডাক্তার কথাগুলো বললেও কোনো সিকিউরিটি এগিয়ে আসে না। এত টাকার পরও কোনো গার্ডও আসে না। এমন সময় নিশি হাতে হকস্টিক নিয়ে ভেতরে প্রবেশ করে। ওর পিছনে কতগুলো ছেলে, সবার হাতেই লাঠি। নিশিকে দেখে ডাক্তারেরা ঘাবড়ে যায়। মারিয়াকে বলে, সৈকতের থেকে খুশিকে নিয়ে আয়, বাইরে আমাদের ডাক্তার আছে, তাকে আগে স্বাভাবিক কর। বাদল, তুই যে মালটাকে বের করে আন। এই বড় ডাক্তার, এদিকে আয়। ম্যাম, আপনি এখানে কেন? শালা হারামি, হসপিটালে বিজনেস শুরু করেছিস আর এখন ম্যামা করছিস। তোর মিডল স্ট্যাম্পে কিক মারবো, তারপর সোজা যেয়ে পড়বি হসপিটালের চেয়ারম্যানের কোলে। মানে ম্যাম, সবাই দেখছেন, চলেন আলাদাভাবে কথা বলি। চুপ কর শালা, সবাই শুনুন। খুশি, এই যে মেয়েটাকে দেখছেন, অসুস্থ দেখছেন না? এ কিন্তু একটা সুস্থ মেয়ে। তাকে আমরা এখানে পাঠিয়েছি সত্য জানার জন্য। ওর মেডিকেল সুস্থতার রিপোর্ট আছে। তার শরীরে না আছে কোনো অ্যাপেন্ডিক্সের ব্যথা আর না আছে কোনো কিডনির সমস্যা। কিন্তু এই শালা কুমার বলে কিডনির সমস্যা। জিসান, আগে গিয়ে ফার্মেসিওয়ালাদের বের করে তালা মেরে দিয়েই ফার্মেসিতে। দেখুন ম্যাম, আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। এমন করে আমাদের হাসপাতালের রেপুটেশন কমিয়ে দিচ্ছেন। সৈকত, কুমারকে পেটা, যতক্ষণ না পর্যন্ত সত্যি কথা বের করে। আরেকটা কথা, মেয়ে রুগী আসলে এখানে ডাক্তাররা তাকে যৌন হেনস্থাও করে। বাদল, আমাদের ডাক্তারকে ভিতরে আসতে বল, ডাক্তার প্রমাণ দেবে। অপেক্ষা করো তোমরা। হাসপাতালে এখন পুরো গিজগিজ করছে মানুষ। বাইরে মিডিয়ার লোক, ভেতরে শতাধিক মানুষ জড়ো হয়েছে ঘটনাটি দেখে। হানিফ নামের একজন রিক্সা চালকের মেয়ের পেটের ব্যথার অপারেশনের জন্য 1.5 লাখ টাকা নিয়েছে। তারপর মেয়েটাকে মেরে ফেলে বলেছে মেয়েটা মরে গেছে। আমার তো মনে হচ্ছে তাকে সত্যিই মেরে ফেলা হয়েছে, আর মারার আগে তাকে ধর্ষণ করা এবং মারার পর তার কিডনি বিক্রি করা হয়ে গিয়েছে। তিনি লাশ চাইতে আসলে তাকে উল্টে টাকা গুনতে বলা হয়েছে। কেন? আমার কাছে অনেক ভিডিও, বিলের রসিদ আর ডাক্তারের কথোপকথনের রেকর্ড আছে। সবটা আমি থানায় নিয়ে এসেছি। পুলিশ আর রিপোর্টাররা বাইরে অপেক্ষা করছে। বড় ডাক্তারের কাছে এমপি পলাশের কল আসে। পলাশ টিভিতে সরাসরি হাসপাতালের বাইরের বিষয় শিরোনাম লাইভ দেখেছে, কিন্তু ভেতরে কি হচ্ছে জানতে পারে না। ডাক্তার ফোন ধরতেই পলাশ গালে দিয়ে বলে, শালামাদ, তোরে কোটি টাকা দিয়ে রাখছি কেন? কি হচ্ছে এসব? হাসপাতাল যদি বন্ধ হয়, শালা তোর বউ বাচ্চাকে তুলে এনে চোখ কিডনি সব বের করে নেব। স্যার, অনেক বড় ঝামেলা ফেসে গিয়েছি, কি করবো বুঝতে পারতেছি না। শালা কুত্তার বাচ্চা, ঝামেলাতে কেন পড়েছিস? কি করেছিস যে 10 বছরের বিজনেস একদিনে নষ্ট হতে যাচ্ছে? আর বলিয়েন না, আমার অ্যাসিস্ট্যান্ট একটা রিক্সা চালকের মেয়েকে খেয়ে দিয়েছে। বেটার লাশের জন্য টাকা চাইছে। এখন ওই রিক্সা চালক চেয়ারম্যান নিশিকে ডেকে এনেছে। এখন কি হবে? নিশি যে হারামি, সে সব কিছু বের করে ফেলবে। জানোয়ারের বাচ্চা, তোদেরকে না বলেছিলাম লাশ নিয়ে কাহিনী করবি না? ওরে শালা, বুঝতে পারছি এবার। আমাদের থেকে টাকা নিয়ে লাশের টাকা নিজেদের পকেটে এক্সট্রাভাবে ঢোকাও। আমাকে টাকা বের করছি, দাঁড়া। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলে তোদের অবস্থা যে কী করব জানিস না। নিশিকে ফোন দে। ম্যাম, এমপি স্যার কথা বলবে। নিশি ফোনটা নেয়। এতক্ষণে সবাইকে সব ভিডিও দেখানো শেষ। হানিফের মেয়ের লাশ বের করে আনছে বাদল আর সৈকত গিয়ে। তাদের ডাক্তার পরীক্ষা করে দেখে কিডনি বের করা হয়েছে। মেয়ে ডাক্তাররা হানিফের মেয়ে শিউলিকে দেখে জানায় ধর্ষণের চিহ্ন শরীরে দেখা যাচ্ছে। নিশি ফোনটা কানে নেয়। এমপি সাহেব, কি খবর? শোনো মা, তুমি তো আমার সন্তানের বয়সে। তুমি একটা কাজ করো, আমার অফিসে এসে পড়ো। তোমার সাথে জরুরি কথা আছে। ঝামেলা করো না সেখানে। তুমি খুশি হও, সেই ব্যবস্থা করব। কেমন ব্যবস্থা? এই যে তোমার হাত খরচ বা চলার জন্য 5 কোটি দেব। মাত্র? হবে না। আচ্ছা আচ্ছা, 10 চলবে তো? হ্যাঁ, একদম দৌড়াবে। নিশি ফোন কেটে দেয়। তারপর ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে সবগুলো ডাক্তারকে গণহারে পেটাতে শুরু করে নিশি সহ ওর লোকেরা। মারতে মারতে সবগুলো আধমরা হয়ে পড়ে থাকে। পুলিশকে আনা হয়। পুলিশ এসে সবগুলোকে তুলে নিয়ে যায়। নিশি বের হয়ে হাসপাতালের মেন গেটে তালা লাগিয়ে দেয়। ক্যাশ কাউন্টার থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করে। সেখানে বিলের রসিদ দেখে সেই টাকাগুলো ফেরত দেবে বলে জানিয়ে দেয়।
হাসপাতালে তালা লাগিয়ে সেখান থেকে চলে আসে। আয়াস সাহেব টিভিতে লাইভ দেখছিল। নিশির এমন কাজে তিনি খুশি। এমপির নামে এবার বেশ খানিকটা খারাপ কথা ছড়াবে। নিশি আসলেই বেশ কাজের একটা মেয়ে। আয়াসের মনে হচ্ছে এবার তার এমপি হওয়া আটকাতে পারবে না কেউ। সে বাইরে এসে মিডিয়ার লোক থেকে রাজনীতির চাল শুরু করে দেয়। তিনি বলে, দলীয় এমপির হাসপাতাল, শুনেছি এটা অনেক নাম ডাক ছিল, কিন্তু গরিবদের রক্ত চুষে হাসপাতাল বড় করেছে। কে জানতো আজ হয়তো কয়েকজনের সমস্যার কথা জানা গেল, কিন্তু অতীতে কত হাজার মানুষ তাদের শিকার হয়েছে তার হয়তো হিসাব তিনিও দিতে পারবে না। আমরা এর সঠিক বিচার চাই। চেয়ারম্যান নিশি যা করছে তা আমাদের জন্য গর্বের বিষয়। ধন্যবাদ। ব্যাস, আয়াসের টোপ ফেলা শেষ। এটাই হলো আসল রাজনীতি। পলাশ এখন চেয়ে চেয়ে দেখছে কি করবে। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে। হঠাৎ জিশান এসে বলে, আপু এটা দেখো তো, এটা তো তুমি। হ্যাঁ, কিন্তু হসপিটালের ভিতর থেকে কে এইসব ভিডিও করলো? কোথায় পেয়েছিস? নিশি দেখতে পায় তার হাসপাতালে ঢোকার ভিডিও। ডায়লগ, কথা বলার স্টাইল কাট কাট করে কেউ ভিডিও বানিয়ে আপলোড করেছে, আর সেটাতে ভিউ হয়েছে একদিনে 1 মিলিয়ন। নিশি বলে, কোথায় পেয়েছিস? একটা ফেসবুক আইডি থেকে। কই দেখি, কোন আইডি? নিশি ফোন হাতে নেয়। অপ্রত্যাশিত বিকেল এই রকম নামে একটি আইডি থেকে পাবলিশ করা হয়েছে। আইডির প্রোফাইল পিকচারে জনপ্রিয় কার্টুন বেনটেনের পিকচার। কভার ফটোতে একটি পুকুর পাড়ে সাইকেল রেখে একপাশে কেউ একজন বসে ডুবে যাওয়া সূর্য দেখছে। আইডিতে ফলোয়ারও বেশ ভালো, 30,000 ফলোয়ার। আইডি ঘুরে কতগুলো পোস্ট সামনে আসে। 2-3 লাইনে লেখা মারাত্মক ছবি সহ ক্যাপশন। তবে ছবিগুলো বিকালের কোনো এক প্রকৃতির। বোঝা যাচ্ছে লোকটার বিকেল পছন্দ, কিন্তু আইডির কোথাও ছবি নেই। কভার ফটো থেকে আজ করা যায় এটা একটা ছেলের আইডি। কমেন্ট চেক করে দেখা যায় মেয়েদের বেশ ভিড়। কে ছেলেটা? জানি না তো, হয়তো হাসপাতালে ছিল। তোদের মধ্যে কেউ একজন ভিডিও করছে। হ্যাঁ, কিন্তু ভিডিওতে শুধু আমিই কেন? আপনার কথা বলার স্টাইল দিয়ে রিলিজ বানিয়েছি। দিশানা থেকে ফোনটা নিয়ে নিশি রিলস ভিডিও দেখতে থাকে। কি আজব লোক। হঠাৎ বাদল আসে নিশির কাছে। বাদল এসে বলে, নিশি আপু, ওই যে ছেলেটা, সেই দিনের ছেলেটা। হ্যাঁ তাই তো, ওয়েট আমি দেখছি, দাঁড়া। নিশি কথাটা বলে দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে যেতে থাকে। আবারও দৌড়ে আসে নিশি নিলয়ের সামনে। নিলয় চলে গেল সেখান থেকে। কিছু বলবেন? নাম কি? আপনার নাম আমি কিভাবে জানবো? আপনার মা বাবাকে জিজ্ঞাসা করেন। আরে গাধা নাকি, পড়াশোনা করেননি কখনো? কেন, যদি নাম জিজ্ঞাসা করি সেটা অবশ্যই নিজের নাম না, যাকে জিজ্ঞাসা করেছি সে বলবে তার নাম। নিলয়। শুধুই নিলয়? আগে পিছনে কিছুই নেই? না। এদিকে রোজ কোথায় যান? আপনি গোয়েন্দা? না, আমি চেয়ারম্যান। আপনার পরিবারের কেউ গোয়েন্দা? না তো, বাবা ভার্সিটির টিচার প্লাস রাজনীতিবিদ। তাহলে প্রশ্ন করছেন কেন? সরেন, দেরি হয়ে যাচ্ছে। কোথা থেকে যে আসে কে জানে। ওই, আমি এই এলাকার চেয়ারম্যান, আমাকে সম্মান দেবেন, বুঝেছেন? আচ্ছা। এলাকায় নতুন নাকি? হুম। কোথায় যান? কথা শেষ হয়নি তো। কি? পরশু যে ফুচকা দোকানে যারা চাঁদা তুলতে আসলো তাদের পিটালেন কেন? মানুষ হিসাবে দায়িত্ববোধ থেকে আপনি কি তাদের সাথে জড়িত? আরে সেটা না, গাধা নাকি? বাবা কি করেন? গাদার বাবা তো গাদাই হয়, কিন্তু আমি গাদার বাবাকে কখনো গাদার সাথে থাকতে দেখিনি। আরে গাধার বাবার কথা জানতে চাইনি, পড়াশোনা কি করেননি কখনো? আজব পাবলিক ভাই। আপনার বাবা কি করে? নেই। ও। নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিশি কিছু সময়। ছেলেটা কি পাগল? কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, কিন্তু নিশি কেন নিলয়কে ছাড়ে দিতে পারে না।
নিলয়ের সামনে আসলে নিশি যেন কেমন চুপ হয়ে যেতে থাকে। উফ, আপু কি হলো? কাজ হলো? না, ছেলেটা আজ তো একটা আহম্মক। তাহলে চলেন একদিন মজা করি ওকে নিয়ে। কি মজা? মারিয়া যে ধাক্কা দিবে ছেলেটিকে, বাকিটা আমরা তখন দেখব। ঠিক আছে, এমপির লোক কিন্তু আমাদেরকে খুঁজবে, সাথে থাকবি সব সময়। ওরা গল্প করতে থাকে। নিলয় কলিং বেল চাপে। জেরিন এসে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে দ্রুত আবার পড়ার রুমে চলে আসে। নিলয়ও সোজা পড়ার রুমে আসে। জেরিনকে বই বের করতে বলে। জেরিন বলে, টিচার, আপনি এসেই পড়তে বলেন কেন? আগের টিচার এসে আমার বান্ধবীদের কথা, আমার বয়ফ্রেন্ড আছে কিনা এসব জিজ্ঞাসা করত। আমাকে প্রপোজও করেছিল, কিন্তু পরে এত ঝাড় খাইছিল। শাট আপ। হায়ার ম্যাথে তুমি 10-এ টেস্টে এক্সামে ফেল করেছো, এসএসসিতে 10-এ ফার্স্ট। পড়ায় মন দাও। জেরিন ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। নিলয়ের আড়ালে জিভ বের করে ভেঙচি কেটে দেয়, তারপর একাই হাসে। জেরিন নিলয়ের ঝাড়ি খেয়ে বই মেলে ম্যাথ শুরু করে। নিলয় চুপচাপ বসে আছে। কেমন টিচার, একটুও ফ্রেন্ডলি না? জেরিন বলে, টিচার, আপনি এমন গম্ভীর কেন? একটু ফ্রেন্ডলি হতে পারেন না? আমি তো ফ্রেন্ডলি, তবে মেয়ে স্টুডেন্টের সাথে না, ছেলে স্টুডেন্টদের সাথে। তোমার বাবাকে বলেছিলাম মেয়েদের পড়াই না আমি, উনি শুনলেন না, ঠিকানা ধরিয়ে দিয়ে এখানে আসতে বলে দিয়েছেন। কপাল ভালো, আপনি আমার টিচার। কেন? আমার আপুর টিচার হলে পরের দিনই বলতেন, কাকা আপন প্রাণ বাঁচা। ও, তার মানে তোমার আপু কি ফাজিল নাকি? প্রচুর। এলিনা আপু টিচারদের নাকানি জোবানি খাইয়েছে কত। আর তাছাড়া এখনো কপাল ভালো আপনার, ওনার সাথে দেখা হয়নি একবারও। আপনি যে সময়টাতে আসেন ঠিক তার 30 মিনিট আগে থাকতে উনি চলে যায়, এর জন্য দেখা হয়নি কোনোদিন। আচ্ছা বাদ দাও, ম্যাথ করে আনবা, কালকে 30টা ম্যাথ করে আনবা, ঠিক আছে? কিন্তু টিচার, আমি তো এখনো সবটা করিনি, যদি সমস্যা হয় আপনাকে কি কল করব? সমস্যা হবে না, কল করার দরকার নেই। আচ্ছা, তাহলে যেগুলো হবে না করব না, ওকে? নিলয় চলে যায়। জেরিন কি আর করবে, বসে বসে অঙ্ক করতে থাকে। পুরো দেশে এখন ভাইরাল নিউজ হয়ে গেছে নগর হাসপাতাল বন্ধের বিষয়টা। তবে সবচাইতে বেশি রিলস ভিডিও ভাইরাল হয়েছে অপ্রত্যাশিত বিকেল আইডিতে আপলোডকৃত রিলস ভিডিওটা। সব নিউজ চ্যানেল তাদের ভিডিও শুরু করার আগে স্টাইলিশভাবে এন্ট্রির ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছে। নিশি পুরো ভাইরাল হয়ে যায়। সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে থাকে। পলাশকে কল করে। শুয়োরের বাচ্চা, আমি তোকে টাকা দেই কেন? সবার মুখ বন্ধ রাখার জন্য, তাই না? আমার গোডাউনে কোটি টাকার মেডিসিন পড়ে আছে, যা সিল করে দেওয়ার জন্য পুলিশ পিছনে পড়েছে। যদি আমার নামে আসে তোকে মেরে ফেলবো বলে দিলাম। সব কিছু বন্ধ করে জলদি। স্যার স্যার আপনি থামুন একটু, আমি দেখছি আপনার নাম আসবে না। এই নিশিটাকে কে সে? এত সাহস কোথা থেকে পায়? কিভাবে সে হাসপাতালে প্রবেশ করে? স্যার, নিশি হলো ইউপি চেয়ারম্যান, মানুষেরা ওর কাছে ছুটে যায় বারবার। ডাক্তারের ভুলে বিষয়টা কানে গেছে। সে কি আমাদের দলের চেয়ারম্যান? নিশির তোরে যে কি করব? নিশিকে মেরে ফেল, গাড়ি চাপা দিয়ে মেরে ফেল এক্ষুনি, তাহলে ওর মরাটাকে অ্যাক্সিডেন্ট বলে না স্যার, চালানো যাবে। আমি কুমারকে দেখেছি। গালিব ফোন কেটে দেয়। এদিকে হানিফের মেয়েকে মারা হয়েছে সেই অপরাধে ডাক্তার কুমারকে ধরেছে পুলিশ। কুমার জানায়, প্রথমে এটা চেক আপ করি, ওর একটা কিডনি ড্যামেজ হচ্ছিল, পরে অপারেশনের জন্য নিয়ে আসি, কিন্তু আমি তাকে ধর্ষণ করি, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সেখানেও মারা যায়। এর জন্য বাইরে এসে বলি যে তার মেয়ে মারা গেছে, তবে আমরা কিডনি। কুমার আর কিছু বলার সুযোগ পায় না। একটা গুলি ওর কপালে এসে লাগে। দুজন বাইকার এসে কুমারকে গুলি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। নিশিরা বসে আছে, নিলয়কে আসতে দেখে। মারিয়াকে ডাক দেয় জিশান।
নিলয় এসে অটো স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু ওর গন্তব্যে কোনো অটো যেতে চাইছে না। রোজই নিলয় একই প্রবলেম ফেস করে। আসার সময় এখানে সবাই আসতে চায়, কিন্তু ওর জায়গাতে যেতে চায় না। নিলয় আশেপাশে দেখছে আর একটু একটু করে হাঁটছে। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খায়। নিলয় তাকিয়ে দেখে একটা মেয়ে রাস্তার উপরে পড়ে আছে। নিলয় কিছু বলার আগেই মেয়েটা বলে, এই আপনি কি কানা, চোখে দেখতে পাননি নাকি? আজ তো একটা মেয়েকে দেশে ধাক্কা দিলেন। উফ, সরি প্লিজ উঠুন। হাত বাড়াচ্ছেন, হাত ধরবো? কখনোই না, নিজেই উঠতে পারবো। আচ্ছা। মারিয়া উঠে দাঁড়ালো। তখনই জিশান, বাদল আরও কয়েকটা ছেলে আসে সেখানে। মারিয়াকে বলে, কিরে কি হয়েছে তোর? আরে দাঁড়িয়ে আছি, হঠাৎ এসে আমাকে ধাক্কা দিল, কানা একটা। স্যার বলছে। নিলয় তাকায় পাশে। আসলেই তো ভাঙছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। জিশান বলে, শালা জরিমানা দে, মেডিসিন খরচ দে। এ কি ভাই, তোমরা এমন করে কথা বলছো কেন? ভদ্রতা শিখনি? ভদ্রতা? বেটা বজ্জাত, মেয়ে দেখলেই চোখে ছ ছ করে না? এই ধাক্কা দিলি, জিনিসটা নষ্ট করলি, এখন ভদ্র শিখাস? কিন্তু আমি তো। চুপ দে, 20,000 টাকা জরিমানা দে। 20,000? এত টাকা কেন? আমরা চাইছি দে, না হলে বাজারের লোক দেখে মার খাওয়াবো, দেখবি। নিলয় কিছু বলতে পারে না। কি একটা ফ্যাসাদে পড়ল রে। এমনিতে এখানে সে পড়াতে আসে, আবার যদি এমন মেয়েলি কোনো কেলেঙ্কারির কথা যদি স্টুডেন্টদের বাড়িতে যায়, কি যে হবে। আশেপাশে তাকায় নিলয়। হঠাৎ নিশি আসে সেখানে। নিশি এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপু, এই ছেলে মহাবান্দা, একটা দিন দুপুরে মেয়েদের বিরক্ত করে, মেয়েটাকে এসে ধাক্কা দিয়ে বাজে কথা বলছে। মেয়েটার এইরকম ভেঙচি কি করবে এরা? পাবলিককে ডেকে কে পিটাবো আমি। এই ছেলে, এসব কি? আপনাকে তো দেখে ভদ্র বলে মনে হতো, তলে তলে কি এসব চলে? না মানে আসলে আমি অটো আমি কি শুরু করেছেন? কি বলবো বুঝতে পারছি না। 30,000 টাকা জরিমানা দেবে, নয়তো পাবলিকের মাঝে পিটানি হবে। জিসান, কি করবি? পাবলিকের পিটানি প্লিজ। তাহলে জরিমানা। আব্বে ধর, হালা কান ধর, জান ধর, উঠবস কর। টাকা তো নেই। ওই না, ওরে দোকানের ভিতরে নিয়ে যা, সেখানে যা খুশি কর। এখানে? নিলয়কে টানতে টানতে ফুচকার দোকানে আনা হয়। দোকানে নিলয়ের নাম করে 30 প্লেট ফুচকা অর্ডার দেওয়া হয়। তারপর 10 বার কান ধরে উঠবোস করে সেখান থেকে বের করে দেওয়া হয়। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। তারা সব ফুচকা খায়। হঠাৎ নিশির মনে হয় নিলয়ের সাথে কাজটা করা একদম ঠিক হয়নি, মজাটা বেশি হয়ে গেছে। আপু কি ভাবছেন? ভাবছে ছেলেটার সাথে মজাটা বেশি হয়ে গেছে। আমারও তো মনে হয়। হ্যাঁ, চুল ঠিক আছে, সুযোগ পেলে আরো করব, কোনো কথা হবে না। থাপড়াবো ধরে। এমনটা আর করব না, যা হবার হয়েছে। থাক, তোরা আজকে দ্রুত ফিরতে হবে, মন খারাপ লাগছে, বাবা আসবে বাসায়। আচ্ছা ঠিক আছে। নিলয় চলে যায় বাড়িতে। নিলয়ও বাড়ি আসে। বাড়ি বলতে বাসা বাড়ি একটা। নিলয় ভাড়াটে থাকে, 4 তলাতে থাকে সে। বারান্দায় এসে টেবিলে বসলো। চোখ দিয়ে পানি পড়ছে নিলয়ের। হঠাৎ করে এমন কিছু হবে নিলয় বুঝতেই পারেনি। একবার ভাবে আর পড়াতেই যাবে না নিলয়, কিন্তু পরক্ষণে নিলয় নিজেকে বোঝায় যা হওয়ার হয়ে গেছে। নিশ্চয় বাড়িতে এসে নিলয়ের কথাই ভাবছে। ছেলেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যাওয়ার সময় একবার তাকিয়েছিল পিছনের দিকে, চোখে পানি টলটল করছিল, চাপা কান্না ছিল চোখে। এতটা সময় মজা করাটা ঠিক হয়নি। আচ্ছা সরি বলে নেব, পরে দেখা হলে। এনিমাস, কই তুমি? আয়া সাহেব তার অফিসের সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এলিসাসকে ডাকে। তিনি জানেন তার অফিসের সবগুলো ক্যামেরা অ্যানিমাস হ্যাক করেছে। আয়া সাহেব ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যানিমাসকে
ডাকলেন। আয়েশ সাহেব চেয়ারে এসে বসল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। আয়েশ কিছু বলতে যাবে তার আগেই অ্যানিমাস বলে, আপনি তো আপনার ফোনে কারোর নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন আমাকে খুঁজছেন। আমি বুঝে যাব আমাকে আপনি খুঁজছেন। তার মানে তুমি কি আমার ফোন হ্যাক করেছো? পৃথিবীতে দুই ধরনের মানুষকে বিশ্বাস করতে নেই, একটা হলো মিষ্টি কথা বলা মানুষ, আর একটা হলো হ্যাকারকে। মিষ্টি কথা বলা মানুষও এক প্রকার হ্যাকার হয়, কারণ তারা মাইন্ড হ্যাক করতে পারে, সেই মাইন্ড থেকে মনকে বশ করে। এরা এমনি হ্যাকারদের থেকেও ডেঞ্জারাস, এদেরকে আবার এমনি মানুষেরা ভালোবাসে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এনি। এনি? ওয়াও, সুন্দর নাম দিয়েছেন তো। আজকে আমি রাষ্ট্রপতির অ্যাকাউন্ট হ্যাক করব, সেটা গোটা দেশ লাইভ দেখবে। কেন? রাষ্ট্রপতি তো অনেক ভালো, দেশের জন্য কত কিছুই করলো। হ্যাকার আর খারাপ মানুষদের মধ্যে পার্থক্য কি জানেন? কি? হ্যাকার মুখোশ খুললে সাধারণ মানুষ, আর খারাপ মানুষের মুখোশ খুললে খারাপ মানুষই মনে হবে। তবে হ্যাঁ, খারাপ মানুষের চেহারা এমনিতেই মায়াবী হয়। বাদ দেন, ডেকেছেন কেন? নগর হাসপাতালের সমস্ত নেটওয়ার্ক ডাটাবেস আমার চাই। পেয়ে যাবেন।